আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম ওবায়দুর রহমান। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়িতে র্যাবের তল্লাশি, একজন আটক। গ্রামে গঞ্জে সাড়া ফেলে দিয়েছে পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা, 5 মিনিটেই নতুন সংযোগ। বোরো ধানের চারা তৈরি করতে না পেরে বিপাকে রাজবাড়ী ও নড়াইলের কৃষক, কৃষি বিভাগের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কাল। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের অভিযান শেষ হয়েছে। শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে গত রাত 3:30 থেকে অভিযান শুরু হয়। রাত 4.5 ঘন্টার অভিযান শেষে সকাল 8টায় রাজশাহী র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তা সমাপ্ত ঘোষণা করেন। পরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার কয়েকজন আসামি অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ওই গ্রামের 15 থেকে 20টি বাড়িতে তল্লাশি চালায় র্যাব। তবে সেখানে জঙ্গিদের কাউকে না পেয়ে সকালে অভিযান সমাপ্ত করা হয়। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। শীর্ষস্থানীয় জঙ্গি নেতা চাঁপাইনবাবগঞ্জের এই শিবনারায়ণপুর এলাকায় আত্মগোপন করে তারা আরও দুর্ধর্ষ নাশকতা হামলা পরিকল্পনা করছে বলে আমাদের কাছে গত বেশ কয়েকদিন আগে একটা তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা আজকে সকালবেলা আমরা এখানে কিছু বাড়ি রেড দিই, আমরা ঈদ দিয়ে বাড়ি তল্লাশি করি, কিন্তু তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই এখান থেকে তারা সটকে পড়েছে। সংযোগ নিতে এখন আর বিদ্যুৎ অফিসে যেতে হচ্ছে না। আলোর ফেরিওয়ালা আসছে বিদ্যুৎবিহীন মানুষের ঠিকানায়। মাত্র 5 মিনিটে লেগে যাচ্ছে নতুন বিদ্যুৎ সংযোগ। দেশের বিভিন্ন স্থানের পর এখন এই কার্যক্রমের সুফল পাচ্ছেন কুষ্টিয়া ও হবিগঞ্জের মানুষ। এরই মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি বাড়ি বাড়ি গিয়ে সংযোগ দেওয়া শুরু করেছে। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদ ও হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। আলোর ফেরিওয়ালা মাত্র 5 মিনিটে নতুন মিটার। এক সময়ের বিদ্যুৎ সংযোগ পাওয়া ছিল দুরূহ একটি বিষয়। নানা প্রতিবন্ধকতা আর তার সাথে তদবির ও উৎকোচ ছাড়া বিদ্যুৎ সংযোগ মিলতই না। বর্তমানে দেশে সে চিত্র পাল্টেছে। এখন ভ্যানগাড়িতে প্রচার মাইকের মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার গ্রামে গ্রামে ফেরি করে চলছে বিদ্যুৎ বিতরণ। প্রচার হচ্ছে, আমরা সেখান থেকে বিদ্যুৎ পেয়ে যাচ্ছি। আমরা এখন ঘরে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ পাচ্ছি। যার চাহিদা সঙ্গে সঙ্গে তারা পূরণ করতেছে। কুষ্টিয়ায় গত 1.5 যুগে 1710 কিলোমিটার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে প্রায় 95,000 গ্রাহকের বিদ্যুৎ সেবা দিয়ে আসছে পল্লী বিদ্যুৎ। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে গত কয়েকদিনেই নতুন করে 500-এরও বেশি গ্রাহককে দেওয়া হয়েছে সংযোগ। গ্রাহকের দ্বার প্রান্তে যে এই সেবাটা দিচ্ছে তাদের ওখান থেকে কাগজপত্র এবং ওয়ারিং করার পরে আমরা স্পটেই 5 মিনিটের সংযোগ দিয়ে দিচ্ছি। এদিকে হবিগঞ্জের 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলা এরই মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকি উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়নের জন্য সেখানেও ভ্যান বা অটোরিকশায় শুরু হয়েছে আলোর ফেরিওয়ালা কার্যক্রম। এতে পল্লী বিদ্যুতের সংযোগ পাওয়া সহজ হয়েছে গ্রামের মানুষের জন্য। গ্রাহকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের সংযোগ পেতে হয়রানি বন্ধ হবে। আমরা কারেন্ট পাইতে কোনো টাকা পয়সা লাগছে না, আমরা যেটা 450 টাকা দেওয়ার লাগছে এইটা দিচ্ছি, খালি আমরা অফিসে দেওয়ার লাগছে না। সেবার মানটিকে নিশ্চিত করার জন্য এই কার্যক্রমটি শুরু করা হয়েছে। দ্রুত ও ঝামেলামুক্ত বিদ্যুতায়নের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত 450 টাকা দিলেই 5 মিনিটের মধ্যে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। সাধারণ মানুষকে কীভাবে সাধারণভাবে বিদ্যুৎ দেওয়া যায় সে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং মানুষের দৌড় করে আমরা এই সেবাটা পৌঁছে দিব। 2019 সালের মধ্যে
একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাওর বাওর দ্বীপ যেখানে যেখানে যা আছে না কেন কোনো না কোনো সংস্থা 100% বিদ্যুৎ উৎপাদন করে। ব্যতিক্রমধর্মী এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে পরিচালনা করা হবে এই উদ্যোগ। রাজীব সাহা, এটিএন বাংলা। জনগণের প্রত্যাশা পূরণই আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস, আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। কাজেই তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সংবাদপত্র কর্মীদের জন্য নবম মজুরি বোর্ড পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে 7 সদস্যের নতুন কমিটিতে আছেন কৃষি, স্বরাষ্ট্র, শিল্প, তথ্যমন্ত্রী এবং সংস্কৃতি ও শ্রম প্রতিমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তিনি বলেন, এ মাসের মধ্যে নবম মজুরি বোর্ডের গেজেট প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে, তবে পুনর্গঠিত কমিটি চাইলে সময় বাড়াতে পারে। এছাড়া একাদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়াও মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। সভায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব অনুমোদন করা হয়। নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ 2018 পরীক্ষার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি এটাকে পুনর্গঠন। সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই কমিটি রিঅর্গানাইজ করা হয়েছে। আগে ছিল 5, এখন হবে 7 জন। এটাই হলো যে এই মাসের মধ্যে শেষ করার, না পারলে সময়। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত স্থানীয় বিএনপি নেতার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন। জনগণ নির্বাচন মেনে নেয়নি দাবি করে অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে নির্বাচনের ফলাফলকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু কর্মকাণ্ড এবারের সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে স্বাভাবিকভাবে নির্বাচন হলেও ক্ষমতাসীনরা জয়ের ধারায় থাকতে পারত। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। এই তো কিছুদিন হলো অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যাতে বিপুল ভোটে হ্যাট্রিক বিজয় পেয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে গঠন হয়েছে মন্ত্রিসভাও। সুশীল সমাজও মনে করেন তাই জয় পেত ক্ষমতাসীনরাই, কিন্তু নির্বাচনটা যেভাবে হয়েছে তা সরকারকেই কিছুটা বিব্রত করেছে বলে মনে করেন তারা। অতি মাত্রায় কিছু উৎসাহিত হয়ে যেটা করতে গেছে, এটা প্রশ্নবোধক চিহ্ন একটা সৃষ্টি করেছে। তো এই প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি করাটা আমার মনে হয় গণতন্ত্রের জন্য এটা সঠিক না। নাগরিক সমাজের প্রতিক্রিয়া আমরা খুব একটা সুস্পষ্টভাবে আজও পাচ্ছি না। একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। যারা দেশের চিন্তক, ভাবুক, বোদ্ধা, তারা কিন্তু একটা অসহায় অবস্থায় আছে বলে আমার ধারণা। তারা বলেন, নির্বাচন নিয়ে জনমনে কিংবা বহির্বিশ্বে যেসব প্রশ্ন আছে তার জবাব দেওয়া উচিত সরকারকে। এই নির্বাচনটি নিয়ে দেশে বিদেশে যেহেতু কথা হচ্ছে,
এখানেও সেরকম প্রশ্ন উঠেছে। এই যে প্রশ্নটা উঠেছে এটা সরকারের কানে, বিশেষ করে নির্বাচন কমিশনের কানেও গেছে। কতগুলি জিনিস সত্যকে মেনে নিলে আমার মনে হয় যে সরকারের কোনো ক্ষতি নেই, যা হওয়ার তো হয়ে গেছে, তারা সরকার গঠন করেছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে বরং সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান বক্তারা। সরকারের সঙ্গে যখন জনতার মিলন হয় তখন কাজগুলি করা যায়, আর সরকার যখন জনতার থেকে বিচ্ছিন্ন হয়ে যান তখন সরকারও কিছু করতে পারেন না, জনগণও করতে গেলে জেলে যেতে হবে বলে কিছু করেন না। দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুশীল সমাজকে আরও সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয় সভা থেকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বোরো ধানের চারা তৈরি করতে না পেরে বিপাকে পড়েছেন রাজবাড়ী ও নড়াইলের কয়েকটি উপজেলার কৃষকরা। কুয়াশা আর শৈত্যপ্রবাহে নষ্ট হচ্ছে চারা। তাদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি স্থানীয় কৃষি বিভাগ। আর ধানের ন্যায্য দাম না পাওয়ায় বোরো চাষের আগ্রহ হারিয়েছেন ঝালকাঠির অনেক কৃষক। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রাজীব সাহার আরেকটি রিপোর্ট। রাজবাড়ীতে কৃষকের স্বপ্ন বিনষ্ট হচ্ছে বীজতলাতেই। জেলার 14,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এজন্য বীজতলা করা হয়েছে 800 হেক্টর জমিতে, কিন্তু চারা তৈরি করতে পারছেন না বিরূপ আবহাওয়ার কারণে। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ না পাবার অভিযোগ করেছেন অনেক কৃষক। আমি যে ধান কিনে লাগাবো সেই সামর্থ্য আমার নাই, চরম ক্ষতি হয়ে গেছে আমার। এবার তো আর সেরকম সুবিধা পাইতেছি না কুয়াশার কারণে। আমাদের যেভাবে এই ধানের বীজ নষ্ট হচ্ছে, কৃষি কর্মকর্তারা কিন্তু এটা এসে দেখতেছে না। বীজতলা রক্ষার জন্য আমরা কৃষকদের ভাইদেরকে পলিথিন শীট দিয়া বা দিনে ঢেকে দেওয়া এবং রাতের বেলায় পানি দেওয়া জন্য আমরা পরামর্শ দিয়েছি। একই সমস্যায় পড়েছে নড়াইলের 3টি উপজেলার কৃষকরা। অজ্ঞাত রোগে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। জেলার 60,000 হেক্টর জমিতে কিভাবে বোরো ধান চাষ করবেন তারা, তা নিয়েও চিন্তিত কৃষকরা। ধানের দাম কম, জনের দাম বেশি। আমাদের প্রতি একটু গভর্নমেন্ট একটু অগ্রসর হতো, কৃষকের দিক তাকাতো, দেখা যাচ্ছে 800-850 টাকা দাম দিত, তাহলে কৃষক বাঁচত, মানুষ আবাদের প্রতি উদ্বিগ্ন হতো। তবে চাষিদের সঠিক পরামর্শ দেয় বোরো আবাদের লক্ষ্যমাত্রায় তেমন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন কৃষি কর্মকর্তারা। এবার ধান কেনার কোনো সরকারি ঘোষণা আমরা পাইনি, এই কারণে ধান আমরা এবার সংগ্রহ করব না। এদিকে বোরো চাষে অনাগ্রহের কথা জানিয়েছেন ঝালকাঠির অনেক কৃষক। জেলার 10,000 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকদের অভিযোগ, সার কীটনাশকের দাম বাড়লেও তারা ধানের ন্যায্য মূল্যও পাননি। এখন বোরো চাষ কেউ করতে চায় না, কারণ সারের দাম বেশি। দেখা যায় যদি সার এবং ওষুধের দামটা একটু কমতো তাহলে হয়তো আমাদের পোষায় হতো। এই অবস্থায় জেলা কৃষি কর্মকর্তা দুষছেন সার ও কীটনাশকের অসাধু সিন্ডিকেটকে। আমরা চাষিদেরকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছি যাতে অসাধু ব্যবসায়ীরা চাষিদেরকে কোনো ধরনের ক্ষতি করতে না পারে এবং বোরো আবাদে কোনো ধরনের বিঘ্ন না হয়। দেশের খাদ্যশস্যের যোগান স্বাভাবিক রাখতে সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান কৃষকদের। রাজীব সাহা, এটিএন বাংলা। এবছর বিশ্ব ইজতেমা হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাবলিগের বিবাদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা করে এই আয়োজন করা হবে। সচিবালয়ে তাবলিগ জামাতের এক পক্ষের নেতৃত্ব দানকারী মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার মন্ত্রণালয়ে আবারও দুই পক্ষকে নিয়ে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা বাংলাদেশের লোক যেটা অপেক্ষা করেন সেই ইজতেমাটা আমরা নির্বাচনের জন্য আমরা ডিসেম্বর থেকে, যেটা জানুয়ারি থেকে এটা ফেব্রুয়ারি মাসে আনার আমরা রিকোয়েস্ট করেছিলাম। আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিচ্ছি না। তারা যেই সিদ্ধান্তটা নেবে, তারা একসঙ্গে করবে না কিভাবে করবে সেই সিদ্ধান্ত তারা নেবে। তারা কবে করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন এবং আমরা সেই অপেক্ষায় রয়েছি। আগামী পরশুদিন আমরা আশা করি একটা সিদ্ধান্ত আসবে। বরিশালের বিভিন্ন এলাকায় লেপ তোশক তৈরির ধুম পড়েছে, তবে দোকানিরা বলছেন কম্বল এখন লেপের বাজার দখল করেছে। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। বরিশালের পদ্মাপতি, নতুন বাজার ও বটতলা এলাকায় লেপ তোশকের দোকান বেশি। নগরবাসী এখানে লেপ তোশক তৈরির জন্য দোকানে ভিড় করছেন। আবার অনেকে দোকানের চেয়ে কারিগরদের বাসায় নিয়ে লেপ তোশক তৈরি করছেন। তবে আগের চেয়ে লেপের চাহিদা কমেছে। একসময় একটি দোকানে প্রতিদিন 40 থেকে 50টি লেপ ও তোশক বিক্রি হতো, আর এখন বিক্রি হচ্ছে মাত্র 8 থেকে 10টি। কারিগররা বলছেন
এখন তাদের দুর্দিন যাচ্ছে, আগের মতো কাজের অর্ডার পাচ্ছেন না। আমাদের এখানে প্রত্যেক বছর আমরা সারা রাত্রেও কাজ করছি, কিন্তু এবছর আমাদের 8টার পরে আর কাজ থাকে না। একটা তোষকের মজুরি খাটে 300 টাকা, এতে পাই আমরা 150 টাকা, 180 টাকা। মজুরিতে আমাকে পোষায় না, আমরা কাজ করতে পারি না, তারপরে পেটের দায় করা লাগে। ব্যবসায়ী ও দোকান মালিকরা বলছেন শীতে বেচাকেনা বাড়লেও অন্য বছরের চেয়ে তা এবার কম। ব্যবসা বাণিজ্য একটু তা হইলেও গতবারের থেকে কাজকর্ম একটু বাড়ছে, আর শীত পড়ছে, টুকটাক বেচা কিনে আরম্ভ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিয়েভোকে 3-0 গোলে হারিয়ে ইটালিয়ান লিগ সিরিয়েতে 9 পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখল ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। অন্য ম্যাচে জেনোয়াকে 2-0 গোলে হারিয়েছে এসি মিলান। নিচেদের মাঠ অ্যালিয়েন্সে ম্যাচের 13 মিনিটে ডগলাস কস্তার গোলে এগিয়ে যায় জুবরা। ম্যাসিমিলানো এলিগ্রির দলের বিপক্ষে প্রতিরোধ করতে হলে অসাধারণ ফুটবল খেলতে হতো সিয়েভোকে, তবে কোচ ডি কার্লোর দল তা উপহার দিতে পারেননি। উল্টো প্রথমার্ধের শেষ মিনিটে এমব্রি ক্যানের গোলে 2-0 পিছিয়ে পড়ে সিয়েভো। আর 84 মিনিটে ড্যানিয়েল ড্রুগানি জুভেন্টাসের পক্ষে তৃতীয় গোল করেন। 20 ম্যাচ শেষে ওল্ড লেডিদের পয়েন্ট 56, 47 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপোলি। অন্য ম্যাচে জেনোয়ার বিপক্ষে ফেবিও বোরিনি 72 মিনিটে এগিয়ে নেন এসি মিলানকে। 83 মিনিটে সাসুর গোলে 2-0 ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে মিলান। তাতে 34 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে আসে তারা। বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 3 উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। ঢাকার দেয়া 140 রানের টার্গেটে খেলতে নেমে শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল 16 রান। ম্যাচ সেরা রবি ফ্রাঙ্কলিনের 3 ছক্কায় 1 বল বাকি থাকতেই জয় পায় মুশফিকের দল। 10 বলে 25 রান করেন ফ্রাঙ্কলিন ও মোসাদ্দেক করেন 33 রান। আর 16 রানে 4 উইকেট তুলে নিয়ে চিটাগংকে চাপে ফেরেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 139 রান করে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ 34 রান করেন সাকিব। এর আগে প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে তারকা সমৃদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 38 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায় মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী কিংস। রাজশাহীর বিপক্ষে 177 রানের টার্গেটে নেমে 10 বল বাকি থাকতে 138 রানে অল আউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স হন ম্যাচ সেরা। পরাগ আরমানির রিপোর্ট। 177 রানের টার্গেটে নেমে উদ্বোধনী জুটিতে 37 রান তুলে কুমিল্লার শুরুটা ভালোভাবেই করেছিলেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তামিম 24 বলে 25, বিজয় 23 বলে 26 রান করে সাজঘরে ফেরার পর শামসুর রহমানও ইনিংস বড় করতে পারেননি। রাজশাহীর বোলিং তাণ্ডবে খেই হারায় কুমিল্লার ব্যাটসম্যানরা। তাতে 110 রানে 6 উইকেট হারিয়ে ব্যাকফুটে কুমিল্লা। শেষ 5 ওভারে কুমিল্লার জয় দরকার ছিল 63 রান। কিছুটা ঝড়ও তুলেছিলেন শহীদ আফ্রিদি, কিন্তু কামরুল ইসলাম রাব্বির তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে আফ্রিদি 15 বলে করেন 19 রান। শেষ পর্যন্ত 138 রানে তাদের ইনিংস গুটিয়ে গেলে 38 রানের জয় পায় রাজশাহী। তাতে 7 ম্যাচে চতুর্থ জয় পেল মেহেদী হাসান মিরাজের দল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলের মাত্র 28 রানে শাহরিয়ার নাফিজ, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মার্শাল আইয়ুবের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। চতুর্থ উইকেটে 10 ডস্কার্সকে নিয়ে আর কোনো বিপদ ঘটতে দেননি ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। 21 বলে 50-র পর 9-4 আর 6 ছক্কায় তুলে নেন এবারের বিপিএল এর প্রথম সেঞ্চুরি। 23 ম্যাচে এসে বিপিএল পেল সেঞ্চুরির দেখা। শেষ পর্যন্ত 104 রানে অপরাজিত থাকেন ইভান্স, আর বিপিএল এর ইতিহাসে এটি 13তম সেঞ্চুরি। অপর অপরাজিত ব্যাটসম্যান 10 ডস্কার্স করেন 59 রান। তাতে 176 রানের বড় পুঁজি পায় 3 উইকেট হারানো রাজশাহী কিংস। পরাগ আরমান, এটিএন বাংলা। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স।
আর দ্বিতীয় খেলায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 7 ম্যাচে 3 জয় নিয়ে রংপুরের অবস্থান টেবিলের 5-এ। কখনো টপ অর্ডারের ব্যর্থতা, আবার কখনো নিয়ন্ত্রণহীন বোলিংয়ে জয়ের ছন্দ খুঁজে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ দিয়ে হয়তো ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চাইবে রংপুর। অন্যদিকে খুলনা টাইটান্সের অবস্থা আরও করুণ। 7 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে সবার শেষে তাদের অবস্থান। বেলা 1:30টায় মাঠে নামবে দুদল। অন্য ম্যাচে লড়াইটা 2 টপ ফেভারিটের। 7 ম্যাচে 5 জয় নিয়ে ঢাকা রয়েছে টেবিলের শীর্ষে, আর 4 জয় নিয়ে কুমিল্লা টেবিলের 3-এ। সন্ধ্যে 6:30টায় মুখোমুখি হবে দুদল। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। শেষ করার আগে ইউপিএ সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়িতে র্যাবের তল্লাশি, 1 জন আটক। গ্রামে গঞ্জে সাড়া ফেলে দিয়েছে পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা, 5 মিনিটে নতুন সংযোগ। বোরো ধানের চারা তৈরি করতে না পেরে বিপাকে রাজবাড়ী ও নড়াইলের কৃষকরা, কৃষি বিভাগের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।